আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে মাঝখানে এক সপ্তাহ গ্যাপ দিয়ে আবার এলাম সবার সামনে। আমার সাথে আছে ওপার বাংলা থেকে রূপম। রূপম, আমাদের কিন্তু হ্যালো। গ্যাপ হয়ে গেছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। একটা সপ্তাহ আমাদের গ্যাপ হয়ে গেছে। অজান্তেই আমাদের গ্যাপ হয়ে গেছে, কিছু করার ছিল না। আমরা চেষ্টা করেছিলাম একজন স্পেশাল মানুষকে আনার। আমরা এখন সেটা রিভিল আউট করছি না। সে আসবে, তার একটু সময়টা কি বলবো, খুব অসুবিধার মধ্যে বা ব্যস্ততার মধ্যে যাচ্ছে বলে আমরা ওই একটা সপ্তাহ একটু ডিলে করেছি। যাই হোক, আবার একটা সপ্তাহ পর আমরা এপিসোড 3 নিয়ে এলাম। তো কি আর করা যাবে, হবে। আমরা বলেছিলাম, যেরকম কথা দিয়েছিলাম যে গেস্টদের আনবো, হবে, সেটা খুব শীঘ্রই হবে। হুম। কিন্তু তাও আজকে যেহেতু সময় পেলাম বলে আমরা থার্ড এপিসোডটা শুট করতে পারছি। মেন কথা তো হচ্ছে, ভাইয়া, হ্যাঁ, বলো, তুমিই বলো এবার। মেন কথা হচ্ছে যে আমরা আসলে চেষ্টা করতেছিলাম যে হচ্ছে কাউকে আনার, এই কারণে যে একটু ভেরিয়েশন থাকলো আমাদের আমাদের বারবার দেখতে দেখতে দর্শক আপনারা যদি হচ্ছে বোরিং ফিল করেন রাইট। আবার, সেই জন্য। তো সেই চেষ্টাটা বৃথা চেষ্টা হয় নাই, খুব শীঘ্রই একটা চমক নিয়ে হাজির হব সবার সামনে। তো আজকের মতো আমাদেরকে সহ্য করেন আর কি। তো এখন কথা হচ্ছে, রূপম, শুরুটা কি দিয়ে করা যায়? অনেকগুলো টপিক নিয়ে তো বসছি আজকে। হ্যাঁ, আমাদের আজকে অনেকগুলো টপিকই রয়েছে। যেটা লেটেস্ট গুড টপিক, যেটা লেটেস্ট খুব ভালো, আমি দেখলাম যে চর্চা হয়েছে, সেটা হচ্ছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত নতুন কুরবানিদের ছবি, ইনসাফ। যার নাম হচ্ছে ইনসাফ, যেখানে আমরা দেখতে পেতে চলেছি মুখ্য চরিত্রে শরীফুল রাজ, শরীফুল রাজ। মোশাররফ করিম এবং তাসনিয়া ফারিনকে। কাস্টিং দেখে, ভালো ভালো অভিনেতাদের নিয়ে হতে চলেছে কাস্টিং ইনসাফ। দেখে আমি খুবই ইমপ্রেস। কারণ হচ্ছে যে মোশাররফ করিম যেখানে আছে, সেখানে তো অভিনয়ের ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা না কারো। আবার শরীফুল রাজ কিন্তু খুব একদম। আন্ডার রেটেড আমার কাছে মনে হয়। যে ভালোই দিন হয়েছে সে হচ্ছে ইন্ডাস্ট্রিতে হুম কাজ হুম করতেছে, হুম বাট আমার কাছে যেটা মনে হয় যে পরান সিনেমাটার পরে পরান টাইপ আর কোনো সিনেমায় কাজ না করার কারণে কিছুটা আন্ডার রেটেড হয়ে গেছে। হ্যাঁ না, আমি বলতেছি না যে খারাপ হ্যাঁ সিনেমায় কাজ হ্যাঁ হ্যাঁ, করছে, বাট একদম ঠিক, বাট একদম ঠিক। করা উচিত ছিল মাস কমার্শিয়াল অ্যাকশন ঘরানার সিনেমায় আরো দুই তিনটা কাজ। তাহলে আমার মনে হয় যে শরীফুল রাজের ওই হ্যাঁ ভাইবটা হ্যাঁ হ্যাঁ বজায় হ্যাঁ থাকতো। তো যাই হোক, ইনসাফ নিয়ে কথা বলতে হ্যাঁ চাই। হ্যাঁ, আমি ওই লাস্ট একটা সিনেমা বেরিয়েছিল, শরীফুল রাজে, ওমর বলে, মোস্তফা কামাল রাজে, হ্যাঁ, হ্যাঁ, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ওই সিনেমাটা তুমি দেখেছিলে? আমার দেখা হয়নি হ্যাঁ, এখনো দেখা পর্যন্ত। হয়েছে। ওই সিনেমাটা ছিল, ওটা কোনো অ্যাকশন ঘরানার সিনেমা না, ওইটা হচ্ছে থ্রিলার ঘরানার সিনেমা। সো আমি ওইটাই বললাম যে আমরা আসলে যেই ধরনের সিনেমা বর্তমানে দেখতে পছন্দ করি, সেই টাইপ অফ সিনেমায় যদি হুম। আসলে আরো দুই তিনবার দেখা যেত এর মধ্যে, তাহলে মনে হয় যে শরীফুল রাজের নামটা আমাদের সামনে আরেকটু গ্লো করতো আর কি, যেটা এখন আসলে হাইলাইট হতো, হুম, হ্যাঁ। হুম, হাইলাইট করতো। দেখা যাক। যেই ফার্স্ট লুকটা দেখলাম, সেটা দেখার পরে তো আলাদা একটা এক্সপেকটেশন মনের মধ্যে কাজ করতেছে। আমি তো প্রথমে চিনি নাই, হ্যাঁ, সোজা কথা। ব্রিলিয়েন্ট একটা পোস্টার হয়েছে। হ্যাঁ, শরীফুল রাজের লুক হ্যাঁ, দেখে কিন্তু আসলে আর চেনা যায় নাই। সেই দিনই দেখলাম দুটো পোস্টার ড্রপ করা হয়েছে, মানে সকালবেলা জাস্ট ওই হাতের মধ্যে যে জিনিসটা, অস্ত্রটা ছিল, সেটা দিয়ে সঞ্জয় সমাদ্দার দেখলাম পোস্ট করেছে। তারপরে বিকেল হুম, বেলা হুম, দেখলাম হঠাৎ করে বলছে যে মানে এরকম একটা হ্যাঁ। পোস্টার, শরীফুল রাজকে দেখে ভালো লাগছে। আমি দেখলাম তখনই সবাই অনেকে পোস্ট করতে শুরু করে দিল। ভালো আরেকটা লেগেছে ব্যাপার ব্যাপারটা কি আমার। খেয়াল করছো? সঞ্জয় সমাদ্দার কিন্তু এই ব্যাপারটা হাইড করে রাখছে এখন পর্যন্ত। শরীফুল রাজ কিন্তু নিজের ফেসবুক পেজ আছে ভেরিফাইড, বাট ওইখান থেকে কোনো মানে কোনো ধরনের কোনো পোস্ট করে নাই, একটা কিচ্ছু শেয়ার করে না। এই তোমার হচ্ছে ইনসাফে যে শরীফুল রাজ আছে, এইটা কিন্তু তারা আমার মনে হয় যে কিছুটা হাইড করার চেষ্টা করতেছে। যার জন্য সঞ্জয় সমাদ্দার যে পোস্ট করছে সেখানে অ্যাটলিস্ট ট্যাগ তো দিবে শরীফুল রাজ নামটা দিয়ে, তাই না? সেটাও দেয় নাই। সো তারপরে দেখলাম যে ফার্স্ট লুক যখন আসলো, আচ্ছা। তখনও কিন্তু ওইখানে শরীফুল রাজের কোনো নামগন্ধ সেখানে নাই। এমন ভাবে লুকটা আসছে, অনেকে তো চিনেও নাই, আমিও চিনি নাই। প্রথম দেখাতে ভাবছি যে এটা আবার কোন হিরো, ঠিক আছে। পরে দেখি যে না, এটা তো শরীফুল রাজি ঠিকই আছে। এর আগে তো শুনছিলাম শরীফুল রাজি আছে। হ্যাঁ, ব্যাপারটা মানে ইনসাফ অ্যাকচুয়ালি নামটা আমি জানতাম না, কিন্তু আমি দেখেছিলাম তাসনিয়া ফারিনের জন্মদিনের দিনকে ওই তাসনিয়া ফারিনের পোস্টারটুকু বার করা হুম, হয়েছিল। হুম, হুম। জাস্ট ওই তাসনিয়া ফারিনের একটা ওরকম একটা শুট হ্যাঁ, করছে একটা ফ্যাক্টরির একে মধ্যে। ফোর্টি তখন সেভেন নামও হাতে। লেখা ছিল না ইনসাফ হ্যাঁ, বা হ্যাঁ। কিছু। হ্যাঁ 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 হ্যাঁ, একে ফোর্টি আমি সেভেন কি ওটা হাতে ছিল? দেখি ভেবেছিলাম আমার মানে খেয়াল নাই। তাসনিয়া ফারিন যুক্ত। কোনো আহ, না, একে ফর্টি না, সেভেন ছিল ছিল না। না, বন্দুক ছিল, বন্দুক বন্দুক ছিল ছিল। অথবা চাকু এক হাতে বোধহয় ছিল। একটা জাস্ট ছোট্ট একটা বন্দুক ছিল, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মুখে রক্তের দাগ ছিল। অ্যাকশন তো অ্যাকশন ওরকমই আমি ভাইব ছিল। দেখেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো মানে তাসনিয়া ফারিন একটা অ্যাকশন ভাইবস ছিল।
তো আমি তখনও জানতাম না শরীফুল রাজ এখানে আছে, এই সিনেমাটার মধ্যে রয়েছে। আমি জানতে পারলাম রিসেন্টলি, যখন ওই আর কি একটা মানে পেছন থেকে শর্ট, মানে পেছন থেকে একটা ফুটেজ সঞ্জয় সমাদ্দার নিজেই পোস্ট হ্যাঁ, করে ওইটা। যে শরীফুল রাজ বসে আছে পেছন থেকে, মানে পিঠের মধ্যে রক্ত লেগে, আর সবাই ওর দিকে AK-47 তাক করে বসে আছে। ওটা দেখে জানতে পারলাম শরীফুল রাজ দেখে ভাইব কাজ ইনসাফে। করছিল যে হচ্ছে একটা অন্যরকম ওটা অন্য একটা ভাইবস, আর কমার্শিয়াল সিনেমার ভাইবস কোথায় গিয়ে দিচ্ছে, গ্যাংস্টার ভাইব দিচ্ছিল আর কি। ওটা ভালো লেগেছিল বেশ। হ্যাঁ, তো রাইট তো আসলে কি তারপরেই তো পোস্টারটা এলো। হ্যাঁ, শরীফুল রাজ কিন্তু অনেক ভালো অভিনেতা। ওর যতগুলা সিনেমা আছে, পরাণ বলি, তারপরে হচ্ছে হাওয়াতে কাজ করছিল একটা ক্যারেক্টারে, তারপরে নডরাইও তো শরীফুল রাজই ছিল। নডরাই দেখছো? নডরাইটা আমার দেখা হয়নি, ওটাতে আমার একদম শরীফুল রাজ দেখা ছিল হয়নি না? নডরাই। আচ্ছা, যাই হোক, তারপর তো ওই যে ইয়ার সাথে কাজ করলো, রায়হান রাফির সাথে তো তোমার হচ্ছে পরাণ করলো। পরাণ দিয়েই তো হচ্ছে লাইমলাইটে আসলো। পরাণ করেছে, দামাল করেছে, রায়ান রাফির সঙ্গে দামালও করেছে। দামাল করলো। এই দামালেও কিন্তু একটা দারুণ একটা ক্যারেক্টার করছে। বাট মেইন বিষয় হচ্ছে যে বাঙালি পছন্দ করে যেই ধরনের ক্যারেক্টার, যেই ধরনের সিনেমা দেখতে চায় এখন, সেই ধরনের সিনেমা শরীফুল রাজ খুব কম করছে। একটা হচ্ছে পরাণ, পরাণের যে ক্যারেক্টারটাই ছিল একটু ভিলেন টাইপ। আবার এখন যেটা আসতেছে ইনসাফ, আমার মনে হয় যে ইনসাফেও শরীফুল রাজের ক্যারেক্টারটা একটু ভিলেনিশ ওই রকম একটা ভাইব হয়তো থাকতে যাচ্ছে। যার কারণে কিন্তু আমরা দেখছি যে যেই ফার্স্ট লুক কিছুটা রোলেক্স ভাইব কি পাইছো? মানে হাসি, তারপর হচ্ছে মুখে রক্ত ছেটা। হ্যাঁ, এখন একটা জিনিস, মানে মুখে রক্ত মানেই রোলেক্স ফিল অনেকের আসবে, এটা মনে হবে যে মুখে রক্ত রোলেক্স। আমাদের এটা আসলে মনে হয় আর কি, সাবকনশিয়াস মাইন্ডে ওইটা হচ্ছে তোমার সেট হয়ে যায় যে প্রথমে আমরা যেটা দেখলাম, তারপরে যাই আসুক না কেন সেখানে ওইটার একটা মিল আমরা খুঁজি। তো সেই অনুযায়ী ওইরকমটা ফিল হওয়া স্বাভাবিক। আমাদের ডিরেক্টররা আগে কেন পারে না, এটা হচ্ছে আমার প্রশ্ন। আগে করতে কি হয় সেটাই। এবার সঞ্জয় সমাদ্দারের নাটকগুলো দেখেছি, প্লাস সঞ্জয় সমাদ্দারের প্রথম সিনেমা মানুষ, যেটা জিদ্দাকে নিয়ে করলো, আমার না কোথাও মনে হয় যে সঞ্জয় সমাদ্দারের মানে গল্প বলার যে প্যাটার্নটা, মানে যে ফ্লোতে তিনি গল্প বলেন, সেটা একটু ডিফারেন্ট। এবার সেটার সঙ্গে কিন্তু অডিয়েন্স অনেক সময় কানেক্টও করে, আবার অডিয়েন্স কানেক্ট নাও করতে পারে। কারণ আমাদের এপার বাংলার অডিয়েন্স কিন্তু সঞ্জয় সমাদ্দারের গল্প বলার প্যাটার্নের সঙ্গে খুব একটা, মানে আমি দেখলাম অভ্যস্ত নয়। আর আমিও, হ্যাঁ, আর আমিও তার মধ্যে কিন্তু আমি যা মানুষের মধ্যে দেখলাম, আমি কিন্তু সেই রকম ভাবে কানেক্ট করতে পারি। আমি ভালো গল্পটা ছিল, মানুষ সিনেমাটার গল্পটা খুব ভালো ছিল, কিন্তু তিনি না কোথাও গিয়ে ওই যে যেটা বলে মানে সিনেমার মতন করে এগোতে পারেন। আচ্ছা, যার জন্য কোথাও গিয়ে আমি হচ্ছে মানুষ সিনেমাটা দেখছি, ইভেন আমি এটাও শুনছি যে কলকাতাতে বা তোমাদের টোটাল এরিয়াতে এই সিনেমাটা খুব একটা ভালো যায় নাই, আর আমাদের দেশেও যখন আসছে তখনও খুব একটা ভালো যায় নাই। এর পেছনের কারণ সম্পর্কে বলার একটা ইচ্ছা আমার ছিল। সেই ইচ্ছা থেকে আমি গত ভিডিওতে বলছি যে আলাদা একটা স্পেসিফিক ভিডিও আনবো। সেটা বোধহয় আর দরকার হবে না, যেহেতু আজকে কথা বলতেছি, প্রসঙ্গে চলে আসলো এটা, তো বইলা ফেলি। মানুষ সিনেমাটা কাজ করতো, ওয়ার্ক করতো, জিতের সাথেই ওয়ার্ক করতো, কিন্তু ওয়ার্ক না করার পেছনে আমার কাছে যেটা মনে হয় যে সব থেকে বড় কারণ, সঞ্জয় সমাদ্দারের প্রথম সিনেমা ছিল ওইটা। জিৎ এদেশের নায়ক না, তার আলাদা একটা দর্শকও আছে। দীর্ঘদিন যাবৎ জিতের কিন্তু একটা গ্যাপ ছিল কি যে বাংলাদেশের সাথে কাজ ছিল না, তাই না? বাংলাদেশের সাথে লাস্ট সে কবে কাজ করছিল এর আগে? হ্যাঁ, রাইট। তো ব্যাপার স্যাপার আছে কিছু। আরেকটা ব্যাপার হচ্ছে কি যে মানুষ সিনেমার গল্পের যে গাঁথুনি সেইটা মজবুত ছিল না। আমার কাছে মনে হয়েছে যে গল্পের চরিত্রগুলাকে আরো ভালোভাবে লেখা যাইতো, আরো গভীরত্ব থাকতে পারতো গল্পে, চরিত্রগুলাকে আরেকটু সময় দিয়ে। জিতকে এত এইভাবে দেখানোর চেষ্টা করছে যে সে ওই যে তামিল তেলেগুর যে সিনেমাগুলো থাকে সেখানে যে টাইপ অফ ফাইটিং থাকে সেগুলা যোগ করছে, আবার এমন একটা আর্ট ভাইব দেওয়ার চেষ্টা করছে, মানে দুইটা একসাথে করতে যায় সেটা তালগোল পাকায় ফেলছে। কেমন জানি একটু কানেক্ট করতে পারি নাই দেখা। কিন্তু মানুষ সিনেমাটার ট্রেলারটা কিন্তু খুব ভালো হয়েছিল, মানে টিজার বা ট্রেলারের যদি কথা বলি সেই অনুযায়ী কিন্তু ভালো লেগেছিল। আমি সেটার জন্য টিজারে যে ডায়লগ গুলো ছিল, ওই মানুষকে বিশ্বাস করা যায় না, ডায়লগ গুলো যেটা ছিল, মানুষকে বিশ্বাস করা যায় না কিন্তু টাকার উপর বিশ্বাস ছিল পাপ। তো অসাধারণ একটা বিজিএমটাও ভালোই ছিল। তো এটা দেখে তো এক্সপেকটেশন তৈরি হবেই না স্বাভাবিকভাবে, জিদ্দা যেরকম অ্যাকশন মাস সিনেমা করে এসছে, ওইটাই আর। কিন্তু গল্পটা যেটা তুমি যেটা বললে যে গল্পের যে ব্যাপারটা, গল্পটা কিন্তু যদি ভেবে দেখো একবার, যে একটা মেয়ের জন্য একটা পুলিশ অফিসার কোথাও গিয়ে যে আন্ডারওয়ার্ল্ড যে ব্যাপারটা, নার্কোটিক্সের ব্যাপারের মধ্যে সে কোথাও গিয়ে ইনভলভ হয়ে যাচ্ছে, যদি ওয়ান লাইনারটা যদি ভাবো। এবং আর একটা জিনিস, যে মানুষ যে ভদ্র একজন ব্যক্তি,
সে হয়ে যাচ্ছে অমানুষ, দেখো আর যে অমানুষ ছিল, যে গুন্ডা, সে হয়ে যাচ্ছে আবার মানুষ। মানুষ। না গল্প একটা ভালো, হ্যাঁ গল্পের থিম হ্যাঁ, ভালো, এই যে ব্যাপারটা ডিফারেন্ট, গল্পের থিম ভালো, থিমটা ভালো ছিল, রাইট, প্রেজেন্টেশনটা আরো এক্স্যাক্টলি। ভালো হইতে পারতো। তারপরে হচ্ছে তোমার ক্যারেক্টার গুলাকে আরেকটু আরেকটু কি বলে আরেকটু ভেবেচিন্তে লেখা যাইতে পারতো। ডায়লগ গুলা যেগুলো আছে কিছু কিছু ল্যাকিংস লক্ষ্য করছি, অনেকদিন আগে দেখছি, সো এখন অতটা খেয়াল আসতেছে না। তারপরেও যতটুকু মনে হয় যে জিৎ জিৎ যেরকম লেভেলের অভিনেতা, তাকে প্রপার ওয়েতে কাজে লাগানো সম্ভব হয় নাই ওই সিনেমাতে। আর অনেক কিছু যোগ করতে পারতো। ওইটা হ্যাঁ, ওটা ইভেন আমি সত্যি ইভেন কথা জিতের বলতে খুব পাশাপাশি মানে যে আরেকটা ক্যারেক্টার ছিল, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি সিনেমাটা দেখে। ওই ছেলেটার নাম কি ছিল জিতের বিপরীতে যে মানুষে ছিল? জিতু কমল, জিতু জিতু কমল, কমল। জিতু কমল তো ভালো অ্যাক্টর। তার আগে আমি তার হচ্ছে একটা মুভি দেখলাম, খুব ভালো, খুব ভালো। একমাত্র আমার মানে মানুষ সিনেমাটার মধ্যে ওকেই খুব ভালো লেগেছে, জিতু কমলকেই ভালো লেগেছে। হ্যাঁ ওর যে একটা সিন ছিল না, ওই যে চোখ দিয়ে পানি পড়ে, তোমার হচ্ছে মানুষ সিনেমাতে, সে ইয়ার মধ্যে যখন ভালো হয়ে যায়, মানুষ হ্যাঁ হ্যাঁ মানুষ হ্যাঁ হয় আর কি, প্রথমে তো অমানুষ থাকে। হ্যাঁ, মানুষ হয়ে যায়, হ্যাঁ একদম ক্লাইম্যাক্সের সিনটা ওই ছিল। সিনটা দারুণ ছিল, ভালো ছিল। কিন্তু আসলে ওইটাই ভুল ছিল সঞ্জয় সমাদ্দারের ডিসিশন নিতে, যে হচ্ছে উনি বাংলাদেশের একজন পরিচালক, বাংলাদেশে প্রথম সিনেমা না বানিয়ে একদম ডিরেক্ট গিয়ে হচ্ছে কলকাতার মার্কেট ধরার চেষ্টা করছে। জিৎ যাকে নিয়ে এক্সপেরিমেন্ট করার একটা সময় ওইটা ছিল না। এই টাইপ অফ সিনেমা, নিজের প্রথম সিনেমায় হচ্ছে জিতের সাথে কাজ করবে হঠাৎ করে, ওই দেশের একজন সুপারস্টার জিৎ, ঠিক আছে, কিন্তু তারপরেও ওই হুম, সময়টাতে, তারপরেও ওই সময়টাতে কিন্তু কলকাতায় ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমাগুলো বেশি চলতেছিল, যার জন্য আমার কাছে মনে হয় যে বেশি চলছিল। সব মিলিয়ে ওই সিনেমাটা আসলে মার খেয়ে গেছে একদম। তো যাই হোক, এখন এখন আবার ইনসাফ দিয়ে হয়তো ভালো কিছু করতে পারে। প্রত্যেকটা জিদ্দার ফ্যান, মানে প্রত্যেকটা জিত ফ্যান্সও এটা স্বীকার করে যে মানুষ কিন্তু খুব একটা ভালো ছবি হয়নি, তাদের ভালো লাগেনি। ইভেন আমিও বারংবার বিভিন্ন ভিডিওতে বলি, কিন্তু মানুষ আমার একদম পছন্দ হয়নি। আমি যেরকম আশা করেছিলাম, এটা ডিজাস্টার হয়েছে, মানুষ মানে সবাই জানে, জিদ্দা নিজেও ইন্টারভিউতে হ্যাঁ, বলেছে এটা পুরোপুরি ডিজাস্টার একটা সিনেমা যাক হয়েছে। এরকম হয় মাঝে মাঝে। কিন্তু সঞ্জয় সমাদ্দারেরই অনেকগুলো কাজ আমি দেখেছি। অপূর্বকে নিয়ে একটা কাজ করেছিল, রিভেঞ্জ ট্রোল। আই থিঙ্ক নামটা, ওটা বেশ ভালো লেগেছিল। হুম হুম হুম। সব হ্যাঁ, ট্রোল, রিভেঞ্জ নয়, ট্রোল, ট্রোল, হ্যাঁ ট্রোল হবে। আর একটা এটা সব থেকে ভালো লাগা কাজ, সেটা হচ্ছে যে শহরে টাকা হবে। ও বাবা, ওটা হ্যাঁ আমার হ্যাঁ, ওটা ফ্যাবুলাস, মানে মোশাররফ করিমের। ফ্যান্টাস্টিক লেগেছিল। মোশাররফ করিম। আমার যখন ওই মনে আছে, হ্যাঁ হ্যাঁ, মোশাররফ করিমে, এই সঞ্জয় সমাদ্দার যখন এই মানুষের ট্রেলার লঞ্চে যখন তার সঙ্গে মিট হয়, তখন বলেছিলাম তাকে যে শহরে টাকা আছে, মানে যে শহরে টাকা, ওটা আমার হেভি লেগেছিল। তো যাই হোক, ভালো কাজ করেছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, নাটকও হুম বানিয়েছেন, হুম। কিন্তু সিনেমায়, ফার্স্ট সিনেমায় সেই তবে জিনিসটা কি ফুলফিল হয়তো আহ, করতে পারেনি। দেখা যাক সেকেন্ড সিনেমায় কতটা সঞ্জয় ইয়ে হয়। সমাদ্দার এমন এমন সব নাটক বানাইছে, আমার ওনার প্রতি এক্সপেকটেশন আরো বেশি হাই ছিল। আমার মনে হয় যে যারা যারা এমনও আমাদের দেশে এরকম ডিরেক্টর আছে, যেমন মেহেদী হাসান হৃদয়ের কথা যদি বলি, উনি ওনার নাটকে অনেক কিছু দেখাইছে, বাট সেটা অতটা লাইমলাইটে আসছে কিনা, মানে যতটা হচ্ছে আমাদের দেশে অন্যান্য নাটকের ডিরেক্টররা আসতে পারছে এবং এস্টাবলিশ হয়ে গেছে, হ্যাঁ রানিং করছে তাদের নাটকগুলা হুম, দীর্ঘদিন যাবত। দেখা গেছে অপূর্ব, নিশো, এদেরকে নিয়ে অহরহ নাটক বানায় ফেলছে, নাম করা হয়ে গেছে। সেটা কিন্তু মেহেদী হাসান হৃদয় করে নাই। মেহেদী হাসান হৃদয় ফারহানকে নিয়ে বানাইছে, তারপর কিছু নাটক বানাইছে, তারপরে একদম এক লাফে শাকিব খানরে ধরছে, ধরার পরে এমন একটা গল্প ধরছে, এমন একটা হ্যাঁ, বাজেটের মুভি ধরছে যেটা আসলে বাংলাদেশের ইতিহাসে সেরা হয়ে গেছে। তো এরকম কয়জনে পারে? সেইটা পারে নাই সঞ্জয় সমাদ্দার। সঞ্জয় সমাদ্দার যেটা করলো, সেটাই 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 সঞ্জয় সমাদ্দার যেটা করলো যে উনি হচ্ছে যে টাইপ অফ গল্পে কাজ করছে, দর্শকের এক্সপেকটেশন উনি আগে থেকেই বাড়ায় রাখছে। তারপর যখন মুভি করলো, সেখানে কেমন জানি সেই আকাশ থেকে মাটিতে নেমে আসলো, যেটা দর্শক এক্সপেক্ট করে বসে ছিল সেটা সে দিতে পারলো না। দিতে না পারার পেছনে সেটা কারণগুলা, দিতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, হয়, হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। অনেক ডিরেক্টর এটা ফার্স্ট দেখা যাক সেকেন্ড সিনেমা হিসেবে এটা কি কেমন হয়। ইনসাফ ভালো তো লাগছে, পোস্টার দেখে তো ভালো ভাইবস তো আমার দিচ্ছে, মনে হয় কি দর্শকদের যে তো পছন্দ যেই হয়েছে। টাইপ অফ সিনেমা সঞ্জয় সমাদ্দারের কাছ থেকে আমরা আশা করি, এইবার সেটা কিছুটা হইতে পারে, দেখা যাক। কারণ তার নাটকেই সিনেমেটিক ভাইব পাইতাম, এখন সিনেমাতে এসে কেন পাইলাম না, মনে হয় এতদিনে সে ফাইন্ড আউট করতে পারছে। এইটুকু এক্সপেকটেশন আমরা এখন রাখতে পারি। এর মধ্যে আরো কয়েকটা সিনেমা তো আসলো, সেগুলোও হুম দেখছে নিশ্চয়ই। বরবাদের প্রিমিয়ারে গেছিলাম, সেখানে দেখলাম সঞ্জয় সমাদ্দারকে। সো হুম আমার মনে হয় যে এবার ভালো কিছুই হতে যাচ্ছে। তো আমরা নেক্সট টপিকে যাই এবার, এটা রেখে আর কি।
একদম 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 ইনসাফের জন্য হোপ ফর দ্য বেস্ট, আশা করছি ভালো একটা সিনেমা হবে। নেক্সট টপিক আমরা এটা নিয়ে কথা বলবো, সেটা জুয়েল থিফ। জুয়েল থিপ, জুয়েল থিফ তোমার দেখেছো? তোমার সাজেস্টে জুয়েল থিপ দেখলাম। আহ, জুয়েল থিপ হ্যাঁ, আমি প্রথমে ভাবছিলাম যে এইটা, এবার বলো কেমন আচ্ছা লেগেছে। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ওয়ান অফ দ্য বেস্ট কি বলে এই টাইপ অফ ওয়ার্ক মনে করছিলাম, ঠিক আছে, যে হচ্ছে এখানে ওই যে মানি হাইস্ট নামে একটা ওয়েব সিরিজ আছে, ভাবছিলাম যে ওইরকম কিছু হয় কিনা। হ্যাঁ, মানি হাইস্ট, ও বাবা তুমি কোনটার সঙ্গে কোনটা তুলনা, ওরে বাবা, হ্যাঁ আমার এটা কথা একটা আগে শুনো, হাইস্টই, কিন্তু মানি হাইস্ট। আগে শুনো আগে শুনো আমি আচ্ছা বলো। কেন আমি আমি ওই এক্সপেকটেশন নিয়েই কিন্তু দেখাটা শুরু করছিলাম, ঠিক আছে, এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি। অন্যায় করে ফেলছি, আমি বিশাল বড় অন্যায় করে ফেলছি যে আমি মানি হাইস্ট মনে করে হচ্ছে ওই জুয়েল থিপ দেখতে গেছি। তো ভাই আমার কাছে সত্যি বলতে এতটাও ভালো লাগে নাই। মেন সমস্যাটা হয়েছে কি যে ক্যারেক্টার গুলাকে একদম এস্টাবলিশ ঠিক করতে কথা পারে নাই, বলেছো। মানে ক্যারেক্টার গুলাকে আরেকটু ওই যে মানুষের সাথে যেটা ঘটছে সঞ্জয় সমাদ্দারের মানুষ, এখানে সেম থিং, হ্যাঁ, খুব ভালো ঠিক এক্সাম্পল। আছে, মানে একদম, আমি কোনো আমি যার ক্যারেক্টার জন্যই মানুষের পরে এটাকেই বলছিলাম। আমি কোনো ক্যারেক্টারকে ওইভাবে ফিল করি নাই, মানে কেমন জানি প্রত্যেকটা ক্যারেক্টারের খুবই সাধারণ সাধারণ কিছু ডায়লগ আছে। আহ, অন্যান্য যত কন্টেন্ট দেখি তার থেকেও মানে আমার কাছে মনে হয়েছে যে জাস্ট বাজেটটা তারা খরচ করার কথা করছে, একটা কন্টেন্ট বানানোর কথা তারা বানিয়ে দিচ্ছে, জাস্ট একটা থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম, সেটা আসলে এতটা সহজ সরল হইলে ভালো লাগে না, ঠিক আছে আমার কাছে, মানে বিশেষ করে এরকম কি বলে ব্যাংক ডাকাত বলো, তারপর হচ্ছে এরকম হীরা চুরি করবে, হ্যাঁ এই ধরনের কনসেপ্ট গুলো তো আরো বেশি জটিল হওয়া দরকার, আমার কাছে খুব সহজ সরল লাগছে গল্পের যে ধরন। একদম রাইট, তুমি আমার মনের কথাটাই বলেছো। আমি একটু এক্সট্রা অ্যাড অন করতে চাই। অ্যাকচুয়ালি ধুম ফ্র্যাঞ্চাইজিটা যারা যারা দেখে নিচ্ছে, মানে ধুম পার্ট 1, ধুম পার্ট 2, ধুম পার্ট 3 এর যদি কথা বলি, চোষ। তো ধুমে যেরকম চুরি জিনিসটাকে দেখিয়েছে, হুম হুম। হ্যাঁ, তো ওই চুরি বা এই মানি হাইস্টের যে কথা বলে যে সিরিজটা, সেখানে যেরকম চুরি, যেরকম হাইস্টের যে ব্যাপারটা, সেগুলো দেখে নেওয়ার পরে এই ধরনের সিনেমা দর্শকরা যখন দেখবে না, কোথাও গিয়ে মনে হবে মা কি দেখলাম। শুধু দেখার মতো জিনিস কি, দেখার মতো জিনিস হচ্ছে এখানে মানে বলিউডি স্টাইল কিন্তু হলিউডের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা হ্যাঁ, করেছে, হ্যাঁ। সোজা কথা। কিছুটা কিছুটা একটা হচ্ছে দেখবে সেট তোমার ফেট দেখে তুমি একটা একটা ভাইব দেওয়ার চেষ্টা করছে আর কি, হলিউডের হ্যাঁ তুমি লিঙ্ক পাবে, একটা ভাইব দেওয়ার চেষ্টা করছে। ভাইব দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এটা বিফলে গেছে। বিফলে গেছে, বিফলে আর যাইতো না, সিদ্ধার্থ আনন্দ যেহেতু এটা পুরোটাই, হ্যাঁ, বিফলে যাইতো না যদি সিদ্ধার্থ আনন্দের নিজের প্রোডাকশনটা, মতো করে তৈরি করতো, আমার কাছে তো মনে হয় না সেটা করছে, মানে সিদ্ধার্থ আনন্দ যে টাইপ অফ ওয়ার্ক করে হ্যাঁ, তার তার কোয়ালিটি কিন্তু ভালো থাকে এর থেকে অন্যান্য কাজে, বাট সিদ্ধার্থ আনন্দ বলতে গেলে তুমি যদি ওয়ারের কথা বলো হ্যাঁ বা এই ফাইটারের কথা বলো, বা পাঠানের যদি কথা বলো, সিদ্ধার্থ আনন্দ কিন্তু একটা প্রত্যেকটা সিনেমার মধ্যে একটা হলিউডের একটা মানে আঁচ রাখে। হলিউড বলতে ঠিক আছে, হতেই পারে অনেক ডিরেক্টরের অনেক হলিউডের আজ ইন্সপিরেশন রাখার থাকতে চেষ্টা পারে না। করে এবং সেটা দেখতে খারাপ লাগে না, দেখতেও ভালো লাগে, কিন্তু আমার মনে হয় যে এই হ্যাঁ, ভালো লাগে, যেমন জুয়েল থিপ সেটা করতে পারে নাই, এবং একটু শুধু পজিটিভ একটা ব্যাপার দেখলাম যে যে আর কি মেন ভিলেনটা হ্যাঁ ছিল হ্যাঁ হ্যাঁ সাইফ আলি হ্যাঁ খানের হ্যাঁ হ্যাঁ অপোজিটে, ভিলেন, হ্যাঁ, জয়দীপ আলাবাদ। ওনার ওনার জয়দীপ ওনার আলাবাদ, অ্যাক্টিংটা ভালো লাগছে আমার কাছে, তো উনি হচ্ছে ওনার এক্সপ্রেশন, ওনার হ্যাঁ উনি অ্যাক্টিং টোটালি দুর্দান্ত ছিল। দারুণ দারুণ, আহ, আর কিন্তু ওনাকেও কোথাও কোথাও আমার মনে হচ্ছে যে ওয়েস্ট করা হয়েছে, সাইফ আলী, খুব একটা মানে সাইফ আলী ইয়ে ভালো ছিল, হয়নি বাট ব্যাপারটা, সাইফ আলী যে আহামরি সে যতটা ভালো অ্যাক্টিং করে ততটা সেটা বলা করতে যায় পারে না, নাই, হ্যাঁ। ততটা আসলে স্পেসই পায় নাই, তার ক্যারেক্টারই ওইভাবে লেখা হয় না, কি করবে, তো আমার কাছে খুবই এটা নর্মাল ফ্ল্যাট, দেখো এই গল্পটা তাদেরই ভালো লাগবে যারা হয়তো খুব একটা সিনেমা দেখে না, দেখে না, হ্যাঁ যারা হয়তো খুব একটা সিনেমা হঠাৎ করে দেখে না, দেখলো ওয়ান টাইম, তাদের যদি এই সিনেমাটা বলে দেওয়া হয়, দেখো হ্যাঁ হঠাৎ করে দেখলে তাদের ভালো লাগবে। সিদ্ধার্থ আনন্দ এমনিও হলিউডের বেশ কিছু কিছু ছাপ মানে প্রত্যেকটা সিনেমাতেই রাখে, যেমন এই যে ওয়ারের যে কনসেপ্টটা পুরোপুরি মিশন ইম্পসিবল, টম ক্রুজের যে হ্যাঁ মিশন ইম্পসিবল, ওইটার একটা সেখান থেকে ছাপ কিছুটা আছে, ছাপ নেওয়া। পাঠানে যেরকম আবার, হ্যাঁ পাঠানে যেরকম ওই শাহরুখ খান সালমান খানের যে ট্রেনের যে সিকোয়েন্সটা, মানে ট্রেনের ওপর দিয়ে, ওটাও মিশন ইম্পসিবল যে লাস্ট পার্টটা ছিল, টম ক্রুজ ডেড অনেক আগে করে রিকনিং, গেছে। টম ক্রুজের ওইখান থেকে। ও হ্যাঁ, সিদ্ধার্থ আনন্দ অনেক মানে টম ক্রুজের ওই মিশন ইম্পসিবল থেকে, মিশন ইম্পসিবল লাস্ট পার্টটা আসছে, ফাইনাল ডেড রিকনিংটা, ওটা এমনি তোমার পার্টগুলো দেখা রয়েছে? হ্যাঁ আগের গুলো দেখা টোটাল 7টা পার্ট, হ্যাঁ টোটাল 7টা পার্ট, লাস্ট যেই মানে ডেড রিকনিং মানে ফাইনাল ডেড রিকনিং যেটা, সেটা আসছে আসতেছে, পরের হ্যাঁ। মাসে। তো ওটা বেশ, আমি আসলে ওটা কি নিয়ে যে বেশ এক্সাইটেড রয়েছি। টম ক্রুজ আসলে হইছে কেন, টম ক্রুজ হইছে কিন্তু আসলে রাইটারদের কারণে, তারপর টম ক্রুজ হইছে হচ্ছে তাদের বাজেট হুম, একটা ফ্যাক্টর এখানে, তারপর তাদের যে চিন্তা ভাবনা ক্রিয়েটিভিটি, সেই কারণে এখন
আমাদের দেশ বলো তোমাদের দেশ বলো, আমরা মনে হয় হলিউডের থেকে এখনো, তোমরা তাও একটু কম পিছিয়ে আছো, বাট আমরা ভাই 200 বছর এখনো পিছিয়ে আছি, বুঝছো, হলিউডের থেকে। ঠিক আছে, সো আমার মনে হয় যে আমরা যে কারণ চেষ্টা ওদের করতেছি, ওখানে না ব্যাপারটাই এরকম, এই যে যেমন হ্যাঁ যেই এক্সাম্পলটা মিশন ইম্পসিবল, ওদের এক একটা সিনের জন্য এক একজন ডিরেক্টর থাকে। ডিরেক্টর, তো ওরা এগোবে না কেন? ওদের ধারণাটাই তো মানে 100 বছর, ওই যেটা বললে 10 বছর 100 বছরের ধারণাটাই এগিয়ে। রাইট। হয়তো বাংলাতেও এরকম হয়তো দিন আসবে যেখানে একটা সিনের জন্য এক একজন ডিরেক্টরকে নেওয়া হবে, জাস্ট একটা শুট করবার জন্য, হ্যাঁ। সিন শুট করবার জন্য। আর হচ্ছে ওরা হচ্ছে একটা ক্যারেক্টারকে এমন ভাবেই লেখে, সেই ক্যারেক্টার দিয়ে একটা সিনেমা না সিরিজ করে, তাই না? এই দেখো মিশন ইম্পসিবল আছে, মিশন ইম্পসিবল আছে, তারপর হচ্ছে তোমার কি বলে, এই যে অ্যাভেঞ্জার্স, এই অ্যাভেঞ্জার্স সিনেমাটা তোমার হচ্ছে কতগুলা অ্যাক্টর অ্যাক্ট্রেস কাজ করছে এখানে, কত বিশাল বিশাল সব হ্যাঁ। বাজেটের সিনেমা হয়েছে এই একটা সিনেমাকে কেন্দ্র করে, অ্যাভেঞ্জার্স ইন্ড গেম। একটা দিয়ে মানে পুরোটা একটা ওয়ার্ল্ড হ্যাঁ, ইউনিভার্স ক্রিয়েট করে ফেলেছে। আমরা কিন্তু জানতামই না যে শেষ পর্যন্ত সবাই একসাথে হবে। একদম শুরুতে যারা দেখছিল আয়রন ম্যান, তারা কি জানতো যে শেষে গিয়ে এত বড় একটা ইউনিভার্সে ঢুকবে তারা? এটা তো কেউ জানতো না, বিশেষ করে আমরা যারা বাঙালি দর্শক কেউ জানতো না, হ্যাঁ। রাইট। সো এই ধরনের আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা তখনই সম্ভব যখন আসলে বাংলা ইন্ডাস্ট্রিতে তোমার হচ্ছে ভালো ভালো প্রডিউসার আসবে। শুধু প্রডিউসার আসলে হবে না, তাদের আবার বড় বড় প্রযোজনা সংস্থা এগুলা হচ্ছে ক্রিয়েট করতে হবে। এই জায়গাগুলা যতদিন পর্যন্ত না হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি ততদিন পর্যন্ত ওই সমস্ত সিনেমার কথা কল্পনায় ভাবতে পারে, এক্স্যাক্টলি, কিন্তু বাস্তবে সম্ভব না। তো যাই হোক, জুয়েল থিপ থেকে অনেক দূরে চলে আসছি আলোচনা করতে করতে। জুয়েল থিপ সিনেমাটা দর্শকদের বলবো যে এইটা একটা এভারেজ ওয়ার্ক লাগছে, আপনারা ওয়ান টাইম ওয়াচের জন্য দেখতে পারেন, কি বলো? ডিসেন্ট, হ্যাঁ ডিসেন্ট, একদম ডিসেন্ট। যারা সিনেমা খুব একটা দেখে না তাদের জন্য খুব ভালো, খুব হেভি একটা সিনেমা হতে পারে, কিন্তু যারা সিনেমা দেখে, ওই যেগুলোর নাম করলাম, যে যে মানে এই চোর পুলিশের খেলা সিনেমা দেখেছে, আমার কি মনে হয় যে যারা আমাদের ভিডিও দেখে তারা সিনেমা দেখে, আমাদের থেকেও অনেকেই বেশি দেখে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমরা হয়তো রিভিউ করতে যাই, এটা তো ঠিক, আমরা হয়তো রিভিউ করতে যাই অনেক সিনেমা মিস করে ফেলি, অনেক সময় সেটা পরে দেখি, একটা নিয়ে কথা বলতে গেলে আরেকটা দেখা হয় না, কিন্তু আমাদের দর্শকরা কিন্তু সব সময় সিনেমার খোঁজ রাখে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে হ্যাঁ হ্যাঁ কারো কাছে এটা তো ঠিক না। আমাদের দর্শক যে কথা বলছি না, আমি ওইভাবেই বলছি যে যারা হয়তো সিনেমা, হয়তো আমাদের দর্শকের কাছে একটা রিকমেন্ডেশন এলো যে এরকম একটা কোন সিনেমা আছে যেটা হয়তো আমার বাড়ির লোকেরা দেখতে চাইছে, তো তাদেরকে যদি তারা রিকমেন্ড করে তাদের হয়তো ভালো লাগতেই পারে। আমি সেটাই বলছি, যারা একদম সিনেমা দেখে না। আচ্ছা রূপম, এবার একটু ইয়া নিয়ে কথা বলি যে আফরান নিশো আর শাকিব খানের কাহিনী কি, এই কি শুরু হয়েছে কি বলো তো? হ্যাঁ, এটা তো আজকে তো দেখছি, মানে এটা সময়ের কণ্ঠস্বর নামে এক পত্রিকা, সময়ের কণ্ঠস্বর বলে একটা দেখলাম পত্রিকায় বেরিয়েছে, এবার সেটা নিয়ে আমি দেখলাম, ভিডিও করলাম। তারপরে দেখি ফ্যান যেই ক্লাবগুলো রয়েছে সেখান থেকে, মানে ফ্যান ক্লাব বলো না, ফ্যান পেজ থেকে দেখলাম এআই দিয়ে ভালো রকম ভাবে একটা কল্পনা করে তারাও একটা ভিডিও পোস্ট করে দিয়েছে যে মেগাস্টারকে যখন সারিয়ার শাকিল বলছে, মানে বোঝানোর চেষ্টা করছে একদিকে খুবই খারাপ, একদিকে আবার অনেক ভালো। ঠিক আছে, মানে ভালোটা কোন দিকে? ভালোটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে সিনেমা নিয়ে মানুষের টেনশন, সিনেমা নিয়ে মানুষের আলোচনা হয় যখন হচ্ছে এই ফ্যান ওয়ার হয়। ঠিক আছে, যে হচ্ছে এই সিনেমাতে আফরান নিশো থাকতেছে, এইটা এক পক্ষ চাইতেছে না, হ্যাঁ আরেক পক্ষ চাইতেছে খুব করে, এই যে একটা চিন্তা সিনেমা নিয়ে দর্শক ভাবতেছে। চিন্তা করো তুমি, যেই ইন্ডাস্ট্রির সিনেমা দুদিন আগে মানুষ সিনেমা হলে দেখতে যাইতে 100 বার ভাবতো, এখন সেই ইন্ডাস্ট্রির সিনেমা নিয়ে দর্শক এত চিন্তা, দর্শক ফেসবুকে আসে ওই সিনেমার আলোচনা করার জন্য। ইভেন আমরা অনেক সময় সেটা মিস করে যাই, আলোচনা করব অনেক সময় আমি রিভিউ করি, আমি অনেক সময় মিস করে যাই যে কি হইলো, ঢুকে দেখি যে অনেক কিছু হয়ে গেছে, ফেসবুকে ঢুকে দেখি অনেক কিছু হয়ে গেছে, সব মিস করে। হ্যাঁ হ্যাঁ, এরকম আমার সঙ্গে মাঝে মাঝে হয়, মানে যদি একটু ধরো অফ হয়ে যায়, একটু অফ হয়ে যাওয়ার পরে তুমি দেখবে ফেসবুক খুলে এই জিনিসটাই হয়। তো আমার মনে হয় যে আমরা রিভিউয়াররা, আমরা যারা বাংলা সিনেমা নিয়ে কথা বলি, আমরা কোথাও গিয়ে সার্থক। এই যে ফ্যানওয়ার হচ্ছে এইটা খারাপ, এতটা মানে এতটাও লিমিট ক্রস করা উচিত না, যেটা হয় মাঝে মাঝে দেখি যে কমেন্ট বক্স গুলাতে বাবা মা, তারপর হচ্ছে মানে কি বলে পরিবার নিয়ে গালাগালি শুরু হয়ে যায়, এগুলা উচিত না, একদমই না। এগুলা তো ভাই একদম নোংরা। এটা তো কি আর বলবো, এটা তো লজ্জাজনক একটা বিষয়। সেই বোধ বুদ্ধি রয়েছে সবার। হ্যাঁ, অ্যাটলিস্ট মানুষ হিসেবে আমার মনে হয় যে কেউ যেহেতু কাউকে ওইখানে চিনে না, ইভেন আমার সাথে যে লোকটা হচ্ছে আমাকে দেখতেছে অন স্ক্রিনে,
সে আমাকে চিনে না, আমি তাকে চিনি না। কি দরকার ভাই ফ্যামিলি নিয়ে কথা বলার? কি দরকার? তুমি আমার সাথে কথা বলো, ঠিক আছে? তুমি অত মানে গভীরে যাওয়ার চেষ্টা করার সব কি দরকার? জায়গাতেই সেম জিনিস। তো এগুলা খুবই খারাপ। তবে খুবই পজিটিভ এইটা যে দর্শক সিনেমা নিয়ে চিন্তা করতেছে। কেন করতেছে? হয়তো সে শাকিব খানকে ভালোবাসে, হয়তো সে আরেকজন হচ্ছে আফরান নিশোকে ভালোবাসে। সেই জায়গা থেকে তারা সিনেমার সাথেই অলরেডি আছে এবং আহ, শাকিব খান কি করতেছে, আফরান নিশো কি হুম করতেছে, এগুলো নিয়ে মানে মাথা ব্যথা আছে তাদের। আর এটা বাংলা সিনেমার জন্য ভালো। এইটা হচ্ছে হুম। যে কোনো কিছুর মানে যে কোনো কিছু থেকেই পজিটিভ খোঁজার চেষ্টা করাটা আমার মনে হয় ভালো। তো এখন যেটা এটা ভালো, এটা অবশ্যই যেটা ভালো একটা সিগনেচার। হ্যাঁ, এখন যেটা হচ্ছে, যেটা শোনা যাচ্ছে যে আফরান নিশো নাকি তাণ্ডবে থাকতে পারে, অল্প একটু সময়ের জন্য ক্যামিও দিতে পারে, সময়ের কণ্ঠস্বর এটা দাবি করছে। হুম আবার হচ্ছে হুম। শাহরিয়ার শাকিল নাকি দ্বন্দ্ব মেটানোর জন্য তাদেরকে, এই আফরান নিশো আর শাকিব খানকে একসাথে বসাইছিল, মানে বসাইছিল না, মানে বসানোর চেষ্টা করছিল। এইটা টের পাই আবার শাকিব খান, বসানোর চেষ্টা হ্যাঁ করছি। এইটা টের পাই আবার শাকিব খান ওইখান থেকে ভাগছে। এরকম একটা রিউমার। এটা তুমি কি বলবে? এটা তুমি কি এরকম একটা রিউমার ছড়িয়ে গেছে, তা খবরের পেপারে, মানে খবরের কাগজ। এখন এটা তুমি কি বলবে? তুমি এখন বলো। এটা নিয়ে আমার মন্তব্য এখন হচ্ছে কি জানো? পত্রিকাগুলোকে কি আর বলবে? এটা নিয়ে আমার মন্তব্য হচ্ছে এমনটা হইতে পারে যে একটা একটা দল, তারা হচ্ছে চেষ্টা করতেছে অযথাই একটা আলোচনা ক্রিয়েট করার। তারা অল টাইম এই আলোচনা হুম, পছন্দ করে, রাইট ঠিক আছে? পয়েন্ট, হ্যাঁ, পয়েন্ট। আরেকটা দল আছে যারা হচ্ছে সিনেমার ভালো চায়। তারা হচ্ছে মেকার্সদের কথা বলতেছি আমি। সেটা হইতে পারে তাণ্ডব টিম, সেটা হইতে পারে হচ্ছে আফরান নিশোর আপকামিং কোনো সিনেমার টিম। তারা চাইতেছে যে আলোচনা ক্রিয়েট হোক, কিছুটা রিউমার ক্রিয়েট হোক। তা না হইলে একেবারে কিচ্ছু যদি না থাকে, সেটা নিয়ে কেন কথা হবে? সেটা কোত্থেকে আসবে আসার? পুরো ফ্ল্যাট হয়ে যাবে তো হ্যাঁ, ব্যাপারটা, ফ্ল্যাট হয়ে যাবে, মানে পুরোটা ফাঁকা। দেখো তার মধ্যে যদি কিছু একটু মানে হ্যাঁ, মশলা মেশানো যায়, তাহলেই তো জিনিসটা স্বাদ আসবে, এরকম নাহলে তো পুরো ফাঁকা হয়ে যাবে। এরকম দেখো, আফরান নিশো শাকিব খানের সিনেমায় ভিলেন ক্যারেক্টারে আসলে কেমন হয়, এই টাইপ অফ ভিডিও করছিলাম সেই প্রিয়তমার পরপর, ঠিক আছে? যখন হ্যাঁ, যখন হ্যাঁ এই তুফান আর কি, হ্যাঁ তুফান যখন আসে যখন আর কি, শুরু তুফানের হচ্ছিল আগে আগে তখন কারণটা কি যে তুফান শুরু তুফান নিয়ে হচ্ছিল। আমাদের এক্সপেকটেশন লেভেলটা অনেক হাই ছিল, আমরা অনেক কিছু কল্পনায় ভাবছি। সেই জায়গা থেকে যখন এই হ্যাঁ হ্যাঁ। আলোচনা করলাম, আমি বেশ কয়েকটা ভিডিও করছিলাম যে আফরান নিশো থাকতে পারে, আমিন খান থাকতে পারে। সো আমার মনে হয় কি যে আমার সাথে সাথে আরো অনেক ক্রিয়েটর ছিল, তারাও কিন্তু এগুলো আলোচনা করছে। সবার কথাগুলা যখন আসলে হুম। ক্রিয়েটররা শুনছে, ওই যে যারা হচ্ছে সিনেমার মেকার্স তারা শুনছে, তাদের কান পর্যন্ত পৌঁছাইছে, তখন তখন থেকেই তারা চেষ্টা করতেছে এরকম কিছু একটা ঘটানোর। কিন্তু সেটা হয়তো এতদিন পর্যন্ত হুম। সেটা বাইরে আসে নাই। এখন আস্তে আস্তে কিন্তু এই যে তাণ্ডব ইউনিভার্সের কথা শুনছে যখন, তখন কিন্তু নিউজ পোর্টালগুলো উইঠা পুইরা লাগছে, তারা সাংবাদিকদেরকে কিন্তু পুশ করছে এবং তারাও ভিতরের সূত্র টুত্র খোঁজার চেষ্টা করছে। এখন খুঁজে পাইছে কিনা জানি না, আন্দাজি বানায়া বুনায়া দিয়া ফেলছে আমি জানি না। বাট যদি এরকমটা হয়, তাহলে হয়তো দর্শক একটা অংশ অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হবে শুরুর দিকে। কিন্তু তোমার কাছে কি মনে হয় যে এই এই জিনিসটা হওয়া কি আসলে জরুরি, দরকার না? আফরান নিশো কি আহ মানে শাকিব খানের সিনেমায় থাকলে সেটা কি আসলে খুব বেশি খারাপ হয়ে যাবে? সেটা যদি ডিরেক্টর এবং সেটা যদি হচ্ছে তোমার সিনেমার গল্পটা ডিমান্ড করে ওই ধরনের ক্যারেক্টার যদি হয়। এখন এখন অনেকেই বলতেছে যে শাকিব খান এটা চায় না, বা শাকিব খানের ভক্তরা এটা চায় না। কিন্তু মন থেকে আমিও একজন শাকিব ভক্ত, প্রথমত, হ্যাঁ আমি তো শাকিব ভক্ত। হ্যাঁ, প্রথমত এটা বুঝতে হবে। হ্যাঁ, কিন্তু আমি আমি কিন্তু প্রথমত এটা বুঝতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ওইভাবে ভাবি না। যে কোনো কিছু ভাবার আগে পজিটিভ থিংগুলা আমার মাথায় বেশি কাজ করে। আমি যদি শুরুতেই ভাবি যে হ্যাঁ আফরান নিশোর সাথে একটা হুম বিশাল দ্বন্দ্ব ছিল, আমি যদি শুরুতেই ভাবি যে আফরান নিশোর সাথে সেই ঈদের সময় সেই 2-3 বছর আগে যে দ্বন্দ্ব ছিল, সেইটা ধরে নিয়ে আমার এখন বসে থাকতে হবে, হ্যাঁ আমি হয়তো বসে থাকতে পারি। কিন্তু দিন শেষে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি তাতে কি আসলে লাভবান হবে কিনা, সেইটা নিয়ে কয়জনে চিন্তা করছে বা চিন্তা করে কথা বলে? এখন অনেকেই বলতে পারে যে হ্যাঁ, নিশোর মতো কাজ করুক আফরান নিশো, শাকিব খানের মতো কাজ করুক, শাকিব খানের সিনেমা হিট হওয়ার জন্য নিশোকে লাগে না। এটা তো 100% সত্য। ইভেন কারো সিনেমা হিট হওয়ার জন্যই, এটা তো হ্যাঁ কারো সিনেমা হিট হওয়ার জন্য কিন্তু রূপম কাউরেই লাগে না, ঠিক আছে?
লাগে হচ্ছে ভালো একজন ডিরেক্টর, ভালো একটা গল্প, আর হচ্ছে উপযুক্ত মানে অভিনয়ের জন্য উপযুক্ত আর্টিস্ট, এই লাগে। ঠিক আছে, ক্যামিও দিয়ে কখনোই আচ্ছা। সিনেমা হিট করা সম্ভব না। সো আমার কাছে মনে হয় না যে না না শাকিব খানের সিনেমায় আফরান নিশোর জরুরি দরকার আছে। কিন্তু জরুরি দরকারটা কোথায় আছে? আছে হচ্ছে ওই জায়গায়, যেই জায়গাটায় গ্যাপ আছে। গ্যাপ কোথায় আছে? আমাদের দেশীয় সিনেমাতে মাল্টিকাস্টিং এর সিনেমা খুবই কম হয়, এখানে একটা গ্যাপ আছে। আমাদের দেশের সিনেমাতে ভিলেন ক্যারেক্টার গুলো শক্তিশালী হয় না, বাইরের দেশ থেকে হায়ার করে আনার পরেও দেখা যায় ভিলেন ক্যারেক্টার গুলো ফ্যাক্ট জমে না। যেমন যিশু সেনগুপ্তকে বরবাদে নিয়ে আসলো, তারপরেও ফ্যাক্ট ফ্যাক্ট সেইটা কতটা জমাইতে পারছে? এখন যদি প্রশ্ন করি যে শেষ সিকোয়েন্সে যাইয়া যিশু সেনগুপ্তর ক্যারেক্টার এত দুর্বল হইলো কেমনে? তার ক্যারেক্টারটা তো আরো অনেক হ্যাঁ, এটা আমি বেশি। শুনছিলাম, অনেক জায়গায় হ্যাঁ, শুনছিলাম যে আমরা তো ভেবেছিলাম একটা টাসেলটা খুব ভালো হবে, তার ক্যারেক্টারটাকে হ্যাঁ। কেন খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি বা লেখা হয়নি, সব থেকে না বড় কথা আমি দেখো, যেটা শুনতে পেলাম, আমি তো এখনো দেখিনি, আমি দেখো শুনতে পেলাম দেখো এটা। রূপম, শুরুর দিকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছিল ক্যারেক্টারটাকে, যে আসলে পরেই তার একটা আলাদাই ব্যাকগ্রাউন্ড স্কোর বাজতেছে, তাকে দেখাই শরীরের পশম টসম দাঁড়ায় হুম যেতেছে, একদম অন্যরকম একটা ভাইব। হুম হলিউড একটা স্টাইলে কিন্তু সে এন্ট্রি হুম নেয়, যিশু সেনগুপ্ত। কিন্তু আচ্ছা 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 শাকিব খানের আরিয়ান মির্জা ক্যারেক্টারটা এতটাই মারাত্মক। মারাত্মক বুঝলাম, যতই মারাত্মক হোক, তার মানে কি এইটা যে হচ্ছে শেষে যায় হচ্ছে একদম হুট করে যায় শেষ করে দিল? কোনো এখানে ফাইট হইলো না। ফাইট হইছে, কিন্তু আমার এক্সপেকটেশন ছিল যে অ্যাটলিস্ট মেহেদী হাসান হৃদয় ভাই এইটা যদি মাথায় রাখতো যে যিশু সেনগুপ্তকে দিয়ে কয়েকটা ফাইট সিকোয়েন্স দেখানো, শাকিব খানের সাথে হ্যান্ড টু হ্যান্ড কিছু কম্বাট থাকার ব্যাপারটা যদি থাকতো, তাহলে আমার মনে হয় আরো টাসেলটা জমতো। হুম হুম তো সেটা কিন্তু হয় নাই। আবার যদি এখন টাসেলটা জমতো। আহ, সেটা যদি তাণ্ডবে না হয়, পরপর যদি এরকম মিসিং হয়, তাহলে বাংলা সিনেমার দর্শক তো হতাশ হবে। দর্শক তো এক জিনিস বারবার দেখতে চায় না। সো আমার কাছে মনে হয় যে একটা অপশন আছে। দেখতে বরবাদ চায় না, হ্যাঁ। যা করে দেখাইছে সেটাকে টপকে যাওয়ার এই একটাই অপশন আছে, সেটা হচ্ছে একটা মাল্টিকাস্টিং এর সিনেমা। সেটা হচ্ছে এই একটা সিনেমা দিয়ে ইউনিভার্স আসলে ক্রিয়েট করতে হবে। এটা আমি অনেক আগে থেকেই ভাবতেছি যে হ্যাঁ, এটা হওয়া উচিত। শাকিব খানের সিনেমায় আফরান নিশো থাকা উচিত। আমি ভাবতেছি শুধু আফরান নিশো না, সেখানে আমিন খানকেও ইনক্লুড করা যেতে পারে, যেহেতু ইউনিভার্স ক্রিয়েট হবে। আমি বলতেছি হুম না যে হুম তাণ্ডবেই থাকতে হবে, আমি বলতেছি যে তাণ্ডবে ইউনিভার্স ক্রিয়েট হবে। নাও থাকতে পারে, তাণ্ডবের পরের সিনেমায় আনো, সমস্যা কোথায়? ওটার সাথে কানেক্টেড তো থাকবে। সো পরবর্তীতে একটা সিনেমায় যে সবাই একসাথে সেটাই হইলো। সেটাই। So, এরকম হইতে পারে। সেই চিন্তাধারা আমার মনে হয় রায়হান রাফির মধ্যেও কাজ করছে, সেই চিন্তাধারা আমার মনে হয় শাহরিয়ার শাকিলও ভাবছে। সেই সমস্ত ভাবনা থেকে হইতে পারে যে হ্যাঁ, এটা সত্য হইতে পারে যে আফরান নিশোর সাথে শাকিব খানের একটা সুন্দর মিলমিশ করায় দেওয়ার চেষ্টা হয়তো তারা করে থাকতে পারে। কিন্তু এইটাও আবার মানে এবার হ্যাঁ, এটাই আমি বলতে যাচ্ছিলাম, এটাই বলতে যাচ্ছিলাম যে সময়ের কণ্ঠস্বর থেকে যেটা মানে বের করেছে এটা কতটা সত্যি। এবার সত্যি হলে এবার এটা ভেবে নিতে হবে যে হ্যাঁ, গল্প হয়তো ডিমান্ড করছে ক্যারেক্টারটার জন্য, যার জন্যই হয়তো শাহরিয়ার শাকিল মানে হুম, তার তার দুই প্রিয় মানুষকে মেলানোর চেষ্টা করেছিল, তার মধ্যে একজন টের পেয়ে চলেই গেছে, যেটা নিয়ে আজকে শোরগোল সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, এবার এখন একটা পক্ষ চাই না যে শাকিব খানের সিনেমায় আফরান নিশো থাকুক, মানে শাকিবিয়ানরা চাই না। এবার এটাও আচ্ছা, তো বুঝতে হবে বাংলা এখানে সিনেমার যদি এখানে আবার কথা ভেবে আরেকটা কথা বা হচ্ছে, ডিরেক্টর যেটা চাইছে সেটার কথা ভেবে। এটা রূপম, এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি এমন অনেক সাকিবিয়ান দেখছি যারা চায় বাংলা সিনেমার উন্নতি হোক। প্রায় সাকিবিয়ানই হুম চায়, কিন্তু কিছু কিছু সাকিবিয়ান তো থাকবেই যারা হচ্ছে সাকিব খানকে মানে শুধু সাকিব খানকেই বোঝে, আর কাউরে কিন্তু তারা চিন্তা ভাবনার বাইরেই রাখে। ঠিক আছে, এটা উচিত, এটা উচিত। আমার আমার কোথাও কি মনে হয় তুমি যেটা বললে না এটা যে ডাই হ্যাঁ হার্ড এটা ফ্যানরা ঠিক করতেই আছে, পারে। কিন্তু এটা যদি ভোট করা হয় না, এটা যদি ভোট করা হয় না তাহলে দেখবে বেশিরভাগ অংশই চাইছে যে আফরান মানে সাকিব ভাইয়ের সিনেমায় এত আফরান নিশো না থাকবে। আমার মন না বলছে না এটা না, ভোট আমি যদি আমি করা হয় আমি তো ওইটা, ভোটেই আমি তো রেজাল্টটা ওইটা পেয়ে যাবে। বলতেছি যে সবাই হয়তো চাইবে, বেশিরভাগই হয়তো চাইবে যে আফরান নিশো না থাকুক। কিন্তু হুম থাকলে যে হুম কি হুম হবে, হুম থাকলে কি হবে সেটাও তো বুঝতে হবে। থাকলে কি হবে তুমি একবার ভাবো। বুঝতে হবে। এবার যতক্ষণ না জিনিসটা হচ্ছে ততক্ষণ তো কেউ বলতে হ্যাঁ, পারবে না। আজকে একজন হয়তো পরিচালক ভাবছে তার থিঙ্কিং অনুযায়ী যে গল্প হুম আমার হুম, হুম। আফরান নিশোকেই ডিমান্ড করছে, দেখো কিন্তু রূপম, আবার আরেকটা দল মানে চাইছেই না যে সে থাকুক। হ্যাঁ রূপম, দেখো আমার ভিডিও যতগুলা ভিডিও আছে, তার মধ্যে এমনও কিছু ভিডিও আছে যেগুলাতে আমি এমন এমন সব ক্যারেক্টারকে সামনে আনছি, সেই ক্যারেক্টার গুলা শাকিব খানের সাথে একদম কি বলে ওইটারে, আহ, ষাঁড়ে মহিষের যুদ্ধ হয় না, সেই যুদ্ধের মতো ছিল। কিরকম? হুম যেমন যেমন তোমার আলেকজান্ডার বো আমাদের দেশের হিরো, এখন কাজ করে না। সেই আলেকজান্ডার বো শাকিব খানের দেখতে পারতো না, কিছুদিন আগে পর্যন্ত টক শোতে যে হাবিজাবি বলছে। সেই আলেকজান্ডার বোর সাথে এয়ারপোর্টে দেখা হলে
জড়ায় ধরছে শাকিব খান। হ্যাঁ ওটা খুব ভাইরাল হয়েছিল সাকিব ভাই যখন ফেরে বরবাদের আগে। হ্যাঁ, কেন জড়ায় ধরলো? সে তো পারতো, এখনকার মেগাস্টার সে শাকিব খান, সে তো পারতো যে ধর তুই কোন জায়গার কে, তোরে আমি চিনি না, আমার ফ্যানরা তোরে পছন্দ করে না, আমিও করি না, কি পারতো না? হ্যাঁ, মনে মনে এগুলা বইলা সে ওখান থেকে চলে যেতে পারতো, কিন্তু সে করে নাই। কারণ হচ্ছে তার মধ্যে সেই বোধটুকু আছে যে ফ্যানরা তো পাগলামি করবে, এটা হচ্ছে তাদের রাইট, আর আমার আমার যেটা করণীয় আমি সেটা করব। ঠিক আছে, সে বিনয়ী মানুষ, এই কারণেই আজকে শাকিব খান হইতে পারছে। মেগাস্টার তো বরাবরই চুপচাপ। হ্যাঁ, মেগাস্টার তো এইটাই বারবার রায়ান রাফি নিজেও বলেছে যে মেগাস্টার মানে চুপ থাকতে ভালোবাসে, এবং তার থেকে কোথাও গিয়ে রায়ান রাফি এই জিনিসটাই খুব ভালো রকম ভাবে শিখেছে। চুপ থাকাটা খুব বড় প্রয়োজন। যা কিছু হোক না কেন তোমাকে নিয়ে অনেকে গালাগালি করবে, ইয়ে করবে, চুপ থাকাটা প্রয়োজন। আরেকটা কথা, সেটা হচ্ছে রায়ান রাফি নিজেও কিন্তু সেই সুরঙ্গের সময়, সুরঙ্গ আফরান নিশোর সাথে কথায় তাল মিলিয়ে, শুধু তাল না, আমি বলবো যে রায়হান রাফি নিজেই কিন্তু শুরুটা করছিল। তুমি ওই টক শোটা আবার দেখো, একদম আবার দেখো, আরো কিছু আমি দেখেছি। আমি এটা নিয়ে আমি এটা পর্যন্ত ভিডিওতে বলেছি, সেই সময় কিন্তু শুধুমাত্র আফরান নিশো না, রায়হান রাফিও কিন্তু হেসেছিল। এবার মাস্টার মাইন্ড কি আমরা তো এখন কেউ বলতে পারবো না। আজকে হয়তো একজনকে তুরুপের তাস করে মাস্টার মাইন্ড খেলাটা খেলে দিচ্ছে, পরবর্তীকালে তো সে তো সবার কাছে শোনো মানে গোলাই খাচ্ছে। মানে আফরান নিশো কি বলছে না বলছে সেটা প্রাসঙ্গিক হয়ে গেছে, কারণ হচ্ছে আফরান নিশো এখানে একটা থিং ছিল, ওইখানে একটা, ওই সময় আফরান নিশোর প্রথম সিনেমা, এটা সবাই কিন্তু ধরছে। ঠিক আছে, আর আফরান নিশো কথাটা মুখ থেকে বলছে, কিন্তু ওই কথাটা যদি হচ্ছে তোমার আসলে যদি মানে ভেতরে কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা জানি না। আচ্ছা, টেলিভিশনে পাবলিকালি এত বড় একটা কথা সে বইলা ফেললো, সেটা যদি তারা কেটে দিত তাহলে তো মানে সেটা শো হইতো না নাকি? ইভেন যদি পরবর্তীতে বলতো যে ভাই এই অংশটা আপনার বাদ দিয়ে দেন, তাহলে তো শো হইতো না। তারা এইটা প্ল্যানিংটাই এরকম করেই আসছিল যে আজকে এইরকম এরকম ভাবে কথা বলবো। সো সেখানে আফরান নিশো একা ইনভলভ থাকবে কেন? আমার তো সেটা মনে হয় না। ইভেন একটা ইন্টারভিউতে তোমার হচ্ছে রায়হান রাফি যে কথা বলছিল যে হচ্ছে সাকিবিয়ানদের এই উগ্রতা, সাকিবিয়ানরা যে এরকম করে, ঠিক আছে, এর দায়ভার সাকিব খানকে নিতে হবে, এরকম একটা কথা কিন্তু রায়হান রাফির মুখ থেকেও আসছিল। হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ রাইট, আমার এখন মনে পড়লো, এটাই প্রিয়তম সময় বলেছিল। রাইট, তো সেই কথা কি সাকিবিয়ানরা তাহলে সেই কথা ভুলে গেল কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। আমি নিজেও সাকিবিয়ান, আমি কেন সেই কথা? সাকিবিয়ানরা তো হ্যাঁ, সাকিব একটা হিউজ পরিমাণ সাকিবিয়ান তো মনেই করে যে সাকিব ভাইকে নিয়ে যারা সিনেমা করবে বা সাকিব ভাইয়ের সঙ্গে যদি কারোর ঝগড়াও থেকে থাকে, পরবর্তীকালে সাকিব ভাইয়ের সঙ্গে সে যদি মিলিত হয় তাহলে আমরা তাকে মাথায় নিয়ে নাচবো। এটা তো একটা হিউজ পরিমাণ সাকিবিয়ান এটা বলে। দেখো মেগাস্টারকে ভালোবাসে বলে এইটা উচিত। সাকিব খান রায়হান রাফির সাথে যদি কাজটা না করতো, তুফান না করতো, তুমি শিওর থাকো রায়হান রাফিরে কেউ পছন্দ করতো না। সাকিব খানের ভক্তরা, আমরা, আমি, তুমি, কেউ রায়হান রাফিকে পছন্দ করতাম না, বিকজ অফ সুরঙ্গ, ওই সুরঙ্গের কন্ট্রোভার্সি, ওইগুলার কারণে। অথচ একটা কাজ হওয়ার মাধ্যমে রায়হান রাফি বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির সকলের প্রিয় হয়ে গেছে, সাকিবিয়ানদের প্রিয় হয়ে গেছে। আমি সেটাই এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি, বলার চেষ্টা করতেছি দর্শক, যে যদি তাণ্ডব বলি বা যে কোনো সিনেমায় বলি সাকিব খানের সাথে আফরান নিশোকে একবার হইলেও দেখা যায়, সেটা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ হবে। কেন হবে? এই রায়হান রাফিকে যেরকম আপনারা আপন করে নিছেন, কিভাবে আপন করছেন আপনারাই জানেন ভাই। রায়হান রাফি যে অপরাধ করছে ওই আফরান নিশো সেম অপরাধ করছে। আপনারা আফরান নিশোকে পছন্দ করতেছেন না কারণ আফরান নিশোর সাথে সাকিব খানের আপনারা কোলাকুলিটা দেখেন নাই, এই পর্যন্তই। ঠিক আছে, এই কোলাকুলি যেদিন দেখবেন সেদিন আমি 100% গ্যারান্টি দিতেছি, আপনারা এখন যত যাই বলেন যে বয়কট করবো, হ্যান করবো, ত্যান করবো, তাণ্ডব দেখতে সিনেমা হলে যাবো না, কিন্তু ওই দিন আপনারা ঠিকই যাবেন যখন দেখবেন যে সাকিব খান ঠিক আছে, সাকিব খানের জায়গা থেকে সাকিব খান আফরান নিশোকে বলতেছে এটাই হবে। তুমি শিওর থাকো এটাই হবে যদি বাইরে যান। আর এখন তো হ্যাঁ তাণ্ডবের ইউনিভার্স হচ্ছে, এখন বলাই যায় না, হয়তো হতেই পারে কেন? আমি তোমার একটা সিম্পল উদাহরণ দিই। শরীফুল রাজের সাথে সফল সিনেমা রায়হান রাফির কোনটা? পরাণ। নিশোর সফল সিনেমা কোনটা? প্রথম সিনেমা সুরঙ্গ, ফার্স্ট সিনেমা সুরঙ্গ। এই দুইটা নায়ককে কিন্তু ছাড়বে না, সে কিন্তু চেষ্টা করবে, তার যদি ইউনিভার্স হয় সে কিন্তু চেষ্টা করবে সেই ইউনিভার্সে এই দুইজনকে পিক করার, কারণ এই দুজনের মাধ্যমে সে কিন্তু হিট দিয়ে আসছে। তো এগুলা কেন ছাড়বে? ইউনিভার্স কি তোমার জায়েদ খান নিয়ে করবে? ইউনিভার্স কি জায়েদ খান নিয়ে করবে? আমি কাউরে ছোট করতেছি না, আমি জায়েদ খানরে ছোট করতেছি না, জায়েদ খানের প্রতি সম্মান রেখেই বলতেছি, তাণ্ডবে ইউনিভার্স করতে হলে এমন কয়েকটা মুখ লাগবে যেই মুখগুলো নিয়ে অ্যাটলিস্ট ন্যূনতম আওয়াজ হয়। এখন
সেই জায়গায় এগিয়ে আছে শরীফুল রাজ, সেই জায়গায় এগিয়ে আছে আফরান নিশো। শাকিব খান তো সবার উপরে, কিন্তু তারপরে এমন কিছু মুখ দরকার আছে। তা না হলে ইউনিভার্স ক্রিয়েট করার মানে কোনো আছে, চান্স আছে? বাংলাদেশে এত সিনেমা হলও নাই, এত বেশি প্রযোজকদের টাকা পয়সা হয় নাই যে মানে শুধু শুধু সিনেমা নির্মাণ করে পরে কারেন্ট বিল দিতে পারবে না। ঠিক আছে, এটা সম্ভব না। সো আমার মনে হয় যে যদি তাণ্ডব ইউনিভার্স সত্যিকার অর্থেই রায়হান রাফি করতে চায়, এবং তাহলে আমার মনে হয় যে তাণ্ডব ইউনিভার্সের প্ল্যান যদি রায়হান রাফি এবং প্রযোজক শাহরিয়ার শাকিল এদের মাথায় থেকে থাকে, তাহলে অবশ্যই তাদের মাথায় এটাও আছে যে আফরান নিশোকে নিতে হবে, শরীফুল রাজরে ইনক্লুড করতে হবে। এমনও হইতে পারে যে আরিফিন শুভকেও তারা ইনক্লুড করার একটা ট্রাই করতে পারে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, দেখা যাক না, মেকারসদের ওপর এটা ডিপেন্ড করছে। এবং আমি যা লেটেস্ট যা খবর পেলাম, যে তুমি যেটা আগের আমি পডকাস্টে রিফাত ভাইয়ের সঙ্গে আলোচনা করেছিলাম, রিফাত ভাই একটা কথা বলেছিল যে আমি জিজ্ঞেস করেছিলাম ওই আলোচনাটা সেকেন্ড এপিসোডে, যে লায়ন সিনেমাটা কি মনে হয়, হবে কি হবে না। রিফাত ভাইয়া বলেছিল যে তাণ্ডবের পরেই যেহেতু রায়হান রাফি স্যার বলেছে যে ইউনিভার্স ক্রিয়েট করবে, এটা যদি সে নাও বলতো তাহলে ভাবতাম লায়ন হবে না, কিন্তু ইউনিভার্সের কথা এসছে মানে এখানে অবশ্যই লায়ন হবে। এবং রিসেন্টলি দেখলাম আর্টিকেলটা বেরিয়েছে, আমি যা খোঁজ খবর লাগিয়ে দেখলাম তাণ্ডবের পরেই শুটিং শুরু হতে চলেছে লায়ন। এটা তো এই বছরই কিন্তু লায়নের শুটিং এত কিছু বলতে যায়, এটা তো ভুলে গেছি। লায়ন যে সিনেমাটা, এই সিনেমাটার সাথে তাণ্ডবের একটা কানেকশন থাকার সম্ভাবনা কিন্তু মানে অনুমান করা যাচ্ছে, কারণ দেখো পরপর শুটিং শুরু হয়ে যাচ্ছে, অনুমান করা যাচ্ছে। হ্যাঁ, তারপর আবার জিৎ, একদম 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 জিৎ এমন একজন মানে কি বলবো, জিতের ভক্ত বাংলাদেশে অনেক আছে, মানে হয়তো ঘুমায় আছে বাট আছে, তুমি শিওর থাকো। কারণ আমি নিজে অনেক সাকিবিয়ানরাও তো জিদ্দার ভক্ত। এখন অনেকেই হয়তো জিতকে পছন্দ অপছন্দের মধ্যে আছে, অনেকেই হয়তো শাকিব খানের ভক্ত, সে মুখ ফুটে বলতেছে না যে আমি জিতেরও ভক্ত। কিন্তু এই রেশারেশি যদি না থাকতো, কিছু কিছু ব্যাপার যদি না থাকতো, ওই যে দুই একটা ইন্টারভিউ, সেটাই বলতেছি যে যদি মিলমিশ হয়ে যায়, শাকিব খানের সাথে জিতের মিলমিশ হয়ে গেল, আফরান নিশোর সাথে শাকিব খানের মিলমিশ হয়ে গেল, এই ব্যাপারগুলো যদি ঘটে তাহলে বড় বড় সিনেমা আসবে, এটা তুমি বিশ্বাস করো। বড় বড় সিনেমা আসবে, সেগুলা চিন্তার বাইরে, যেটা বলিউডে বড় বড় সিনেমা। হ্যাঁ, তারপর শুধু বলিউড বলবো কেন, এখন তো আমরাও তো চাই। হ্যাঁ, এখন তো সাউথেও দেখি তোমার বড় বড় সব ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে, তো এটাই তো চাই আমরা। তো সেটা যদি চাই বন্ধুরা, তাহলে কেন শুধু শুধু ওখানে হিরো ভিলেন হয়ে যাচ্ছে? হ্যাঁ, শুধু শুধু কেন এই এত মানে আপত্তি যে হচ্ছে না থাকাই যাবে না, দেখাই যাবে না? ঠিক আছে, যদি সত্যিকার অর্থেই এমন হয় যে আফরান নিশো তার নিজের ভুল কোনোভাবেই স্বীকার করবে না বা বুঝতে চাচ্ছে না, সেটা অন্য বিষয় ছিল। কিন্তু আমার তো মনে হয় যে সব ঠিক হয়ে গেছে। আফরান নিশো দেখলাম যে বরবাদের যখন হচ্ছে সেন্সর পাচ্ছিল না, সেন্সর নিয়ে ঝামেলা হচ্ছিল, তখন সেন্সর নিয়ে ইস্যু হচ্ছিল, হ্যাঁ সেটা নিয়ে পোস্ট করেছিল। আফরান নিশো পোস্ট করেছিল। সো মানুষ মাত্রই ভুল, এর থেকে বড় বড় ভুল আমি আপনি সবাই করি। সো সেটা নিয়ে কি ধৈর্য নিয়ে বৈশা থাকলে ভাই তাহলে তো চলবে না। আমার মনে হয় ইন্ডাস্ট্রি গ্রো করতে হইলে সবারই দরকার আছে, আফরান নিশোর দরকার আছে, শাকিব খানের দরকার আছে। দেখো এখন এখানে রায়ান রাফি মনে করতেই পারে, ডিরেক্টর রায়ান রাফি মনে করতেই পারে যে আমার দেশে আমি ভালো অভিনেতাকে যদি না নিই তাহলে আমার কোথায় লাভ থাকবে। আফরান নিশো ইজ আ ভেরি গুড অ্যাক্টর, এটা তো সবাই জানে, সে ভালো একজন অভিনেতা। এবার সে তো চাইবে একটা ভালো অভিনেতা তার সিনেমায় থাকুক না। অবশ্যই, আমি সেটাই বলতেছি। আর কি আছে, আফরান নিশো, শরীফুল রাজ, হ্যাঁ তাদেরকে নিয়ে সফল, তুমি যে কথাটা বললে, কারণ তারা তো ভালো পারফরমেন্সটা দিয়েছে। তো তাই না, তুমি চিন্তা করো, যেই সময় শাকিব খানের সাথে কিন্তু কোনো কাজ কিন্তু ছিল না এই রায়হান রাফির, শুরুটা করছে কিন্তু সিয়াম রেদিয়া। হ্যাঁ, সিয়াম রেদিয়া শুরু করছে, তারপর পরান দিয়ে কিন্তু বাজিমাত করছে, তারপর তোমার সুরঙ্গ, আফরান নিশোর প্রথম সিনেমা, সেটাও ভালো ব্যবসা করছে। সো এই হিরোগুলোকে বাদ দিয়ে সে কিভাবে একটা ইউনিভার্স ক্রিয়েট করবে? তার 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 পক্ষেও তো সেটা পসিবল হইতে হবে। তুমি যদি ডিরেক্টর হইতা তুমি কি করতা, তুমি আমার বলো। না না না, একদম 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 ঠিক কথা, একদম ঠিক কথা। তো সেইটাই মানে দর্শকদেরও বুঝতে হবে যে আসলে আমাদের দেশের পরিচালকদের একটা দায়বদ্ধতা থাকে। আমাদের দেশের সিনেমা যদি উন্নতি করতে হয় তাহলে শুধু একটা অংশের কথা চিন্তা করলে হবে না, ওভারঅল ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে আগাইতে হবে। এমনও সময় গেছে একটা সিনেমাতে আমাদের পূর্বের নায়কেরা প্রডিউসারের কথা চিন্তা করে টাকা পয়সা কম নিছে বা টাকা পয়সা অনেক সময় নেয় নাই, এরকমও দিন গেছে, হয়তো পরে নিছে। এই যে একটা স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের কারণে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত টিকে আছে। সেটা শাকিব খানও করছে, শাকিব খান প্রচুর স্যাক্রিফাইস করে আসছে এই পর্যন্ত, এমন এমন সব সিনেমায় অভিনয় করছে যেগুলোতে করার কারণে। আমি রিসেন্টলি শুনলাম জঙ্গলি সিনেমাটা সিএমও নাকি রেমুনারেশন নেয়নি। রেমুনারেশন নেয় নাই? না, নেয়নি। আমি খবরটা পেয়েছি।
হায় হায়। অনেক বড় বড় পেজরাই দিয়েছিল জঙ্গলি সিনেমা, এইটা কিন্তু আমি সিনেমা জানি না, কোনো বাট রেমুনারেশন নেয় নেয়নি। নাই, বলেছে যে একেবারেই নেয় নাই। যেটা লাভ হবে সেখান থেকে সে প্রফিট নেবে। জঙ্গলি সিনেমায় সিনেমা আচ্ছা আচ্ছা কোনো আচ্ছা রেমুনারেশন নেয়নি। আচ্ছা, খুব ভালো প্রফিট লেগেছে শেয়ারিং খবরটা পেয়ে। করছে, প্রফিট শেয়ার করছে, আচ্ছা সেটা হ্যাঁ, হইতে পারে। আমি সেটাই বলতেছি যে স্যাক্রিফাইস ছাড়া বাংলা চলচ্চিত্রের উন্নতি সম্ভব না। তো স্যাক্রিফাইস যদি করতে হয় সেটা শুধু অর্থের দিক থেকে কেন হবে? এই যে ছোট ছোট ব্যাপারগুলো আছে এগুলো মিটমাট করে ফেললেই তো মানে অনেক বড় কিছু হইতে পারে, তাই না? মিটমাট একদম। ইন্ডাস্ট্রি নাহলে এগোবে কি করে? ঐক্যবদ্ধ না হলে ইন্ডাস্ট্রি এগোবে কি করে? এটা তো আগে আচ্ছা, প্রথমত বুঝতে হবে। তুমি চিন্তা যাই করো হোক, তো যে দেবজিৎকে এক সিনেমায়, মানে শেষ কবে দেখছিলা? একটা সিনেমায় দেখছিলা, দুই পৃথিবী। তুমি কি চাও না একটা সিনেমায় দেখেছি আবার? দুই পৃথিবী। হ্যাঁ, তুমি কি আবার চাও না এরকম কিছু একটা হোক? ওরে বাবা, আমার মতো অনেক দর্শক অপেক্ষা করছে, অনেক দর্শক অপেক্ষা করছে, এরকম অবশ্যই হোক, আবার তারা আসুক। সো সেটাই আর কি, আমি ওইটাই বোঝাতে চাচ্ছি যে আসলে সকল দ্বন্দ্বের অবসান হোক। আহ আফরান নিশো হোক, সেটা অন্য কোনো হিরো হোক, আহ শাকিব খানের বিপরীতে এই মুহূর্তে যেই কাজ করবে সেটা শুধু শাকিব খানের লাভ লস সেটা আমি বলতেছি না, বাংলা সিনেমার লাভ হবে, এইটা চিন্তা করে করতে হবে। শাকিব খানের এখন যে লেভেল, সেই লেভেলে পৌঁছানো এটা আসলে ইম্পসিবল। তো শাকিব খানের সাথে কাজ করলেই যে আফরান নিশো ওইরকম কিছু একটা হয়ে যাবে সেটা কিন্তু না। দিন শেষে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যে হুম। ভিত সেটা শক্ত করার জন্য হইলেও মাল্টিকাস্টিং এর সিনেমা দরকার, সেইখানে এদের ইনক্লুডিং এর ব্যাপার স্যাপার প্রয়োজন আছে, এই আর কি। এই আর কি। আর আমি আরেকটা জিনিস তোমাকে, লাস্ট আমাদের একদম শেষের দিকে হয়ে এসেছে, তুমি তো কিছুদিন আগে বরবাদ প্রিমিয়ারে গেলে, তো আচ্ছা, কেমন ছিল এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করো। বরবাদের প্রিমিয়ার শো, এটা হচ্ছে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ প্রিমিয়ার শো, প্রথম প্রিমিয়ার শো। এর আগে আমি কখনো সিনেমার লোকেদের থেকে ইনভাইট পাইছি, বাট একজন রিভিউয়ার হিসেবে পাই নাই। তখন ঢাকাতে যখন থাকতাম অনেকদিন আগে, তুমি যাওনি? আচ্ছা তখন হচ্ছে প্রিমিয়ার শোতে যাওয়া আচ্ছা হয়েছিল, আচ্ছা। কিন্তু সেইটা অ্যাক্টর, মানে অ্যাক্টর বলতে হুম টুকিটাকি অ্যাক্টিং এর দিকেও ছিলাম একটা সময়, সেটা এখানে ওইভাবে বলতে চাচ্ছি না। হুম হুম। তো যাই হোক, ওই সময়ে আমার কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস পরিচিত ছিল, সেই সুবাদে আমি একটা প্রিমিয়ার হুম। শোতে গিয়েছিলাম। সেটা হচ্ছে বিউটি সার্কাস, সেটা হচ্ছে তোমার বিউটি সার্কাসটা হচ্ছে জয়া হোসানের, এবং জয়া হোসান, আচ্ছা। তারপর এবিএম সুমন, এদের পাশে বসে সিনেমাটা আমি উপভোগ করেছিলাম। সেটা ছিল আমার প্রথম প্রিমিয়ার শো দেখা। তো এরপরে আরো দুই একটা দেখেছি, কিন্তু বরবাদ আমার জন্য ভেরি ভেরি স্পেশাল, কারণ এইখানে আমি রিভিউয়ার হিসেবে আমার নিজস্ব একটা কি বলে ইউটিউব চ্যানেল আছে, সেই সুবাদে আমি এখানে ইনভাইট পাইছি। চ্যানেল হিসেবে তুমি গেছো, এটা হ্যাঁ, দারুণ এক্সপিরিয়েন্স, একদম একদম এটা একদম। মানে খুবই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি যাওয়ার পর বিশেষ করে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে উনি আমাকে এক্সট্রা একটা প্রায়োরিটি দিছে, যেটা অন্যরা ওইখানে খুব একটা পায় নাই, মানে পাওয়ার কথাও না আসলে। সবাইকে যদি প্রায়োরিটি দিতে যায় ওকে তাহলে ওকে। তো এখানে মানে লোকের তো অভাব নাই, হ্যাঁ, প্রচুর এটাও প্রচুর ঠিক। ভিড় হয়েছিল ভেতরে। প্রচুর, আমি দেখলাম যা হ্যাঁ, কেওয়াস সেনকে সৃষ্টি একদম হয়েছিল। একদম, শাকিব খান যেখানে সবাই সেখানে, সো বুঝতেই পারো। সো সবাই তারপরেও সেখানে। মেহেদী হাসান হৃদয় ভাই আমাকে দেখা মাত্রই ভিতরে নিয়ে গেল, তারপর হচ্ছে সবার সাথে দেখা হইলো, এখানে বিদ্যা সিনহা মিম ছিল, দিঘি ছিলেন, দিঘি ছিল, তারপর হচ্ছে তোমার বিশেষ করে সব থেকে ভালো লাগছে যেটা, যে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে দেখা হয়ে গেছে, যারা আমি আমি যাদেরকে হচ্ছে ইউটিউবে দেখি। বিশেষ করে পিয়াল ভাইকে দেখলাম। পিয়াল ভাই মানুষটা এত ভালো, এত সাদা মনের, এত সুন্দর, দেখার সাথে সাথে হ্যাঁ এত এত কথা বললো, যেটা আমি আসলে কখনো বুঝিই নাই, যে অন স্ক্রিনে যখন ওনাকে দেখছি তখন বুঝি নাই যে এতটা হাম্বল পার্সন, এতটা মানে বড় ভাইয়ের মতো আচরণ করবে। তারপর হচ্ছে তোমার জাহিদ ভাইয়ের সাথে দেখা হয়েছিল, বরবাদে কাজ করছে, জঙ্গলিতে কাজ করছে। জাহিদ হুম। ভাই তো ইদানিং ফাটায় দিতেছে, প্রত্যেকটা সিনেমাতে তো দেখায় দিতেছে যে আসলে চেষ্টা করলে কিনা সম্ভব। হ্যাঁ, হ্যাঁ, তো জাহিদ ভাই খুব ভালো একজন অ্যাক্টর, খুব ভালো অ্যাক্টর। শুধু অ্যাক্টর ভালো না, মানুষ হিসেবেও অনেক ভালো, সেটা তার সাথে কথা বলে বুঝতে পারলাম। মানুষ হিসেবেও, হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানুষ হ্যাঁ, হিসেবেও খুব একদম ভালো। বলবো যে মানে কি বলে, দূর থেকে মানুষ কি চিন্তা করে জানি না, কিন্তু কাছে না গেলে বোঝা যায় না একটা মানুষ আসলে কেমন। তো সেই জায়গা থেকে মনে হয় যে জাহিদ ভাই হুম হুম। অসাধারণ মনের মানুষ, তার সাথে যতক্ষণ কথা বলছি একদম ভালো লাগছে খুব। তারপর তারপর আরো অনেকের সাথে দেখা হয়েছে, যেমন হচ্ছে ইন্তেকাব দিনার ভাই, ওনার সাথে দেখা হইলো, কিন্তু ওনার সাথে পিকচারটা তোলা হয় নাই। মানে আসলে ওইখানে এমন একটা সিচুয়েশন ছিল যে, সিচুয়েশন হয়ে আবার গেছিল। শুধু সিচুয়েশন, আমার একটা অভ্যাস আছে যে হঠাৎ করে এক জায়গায় গেলে পরে নতুন নতুন আমি আসলে সাথে সাথেই কারোর সাথে ছবি টবি তুলি না। এটা এটা আমার মানে ব্যক্তিগত সমস্যা নাকি ব্যক্তিগত গুণ, আমি কোনটা বলবো আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আসলে তার জন্য বুঝতে পেরেছি। বিভ্রান্তিকর হয় কিনা, সেই জন্য আমি তুলি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সো আমি আসলে এটা ঠিক। তোলা হয় নাই, তার সাথে তোলা হয় নাই। তারপর হচ্ছে তোমার
আর অনেকেই ছিল, বয়োজ্যেষ্ঠ অনেকেই ছিল, কারোর সাথেই সেলফি টেলফি তুলি নাই। তবে কথা হয়েছে সবার সাথেই। ইভেন নাটকের একজন খুব গুণী শিল্পী, আমি ছোটবেলায় তার নাটক দেখতাম, অনেক দেখতাম, তার তার সাথে দেখা হইলো। এই মুহূর্তে নামও খেয়াল আসতেছে না, অনেক আগের শিল্পী আর কি। তো উনি আমাকে বললো যে আমি কিন্তু এত বয়স্কও আচ্ছা। না, তুমি আমাকে যত বয়স্ক মনে করতেছো। সো অনেক মজাদার হুম। একটা টাইম স্পেন্ড করছি ওই দিন। তারপর যেটা হয়েছে যে শাকিব খানকে প্রথমবারের মতো দেখা, সেটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। আমি বাংলাদেশে থাকি, অথচ শাকিব খানকে আচ্ছা, এর এই আগে, প্রথম দেখলে সাকিব ভাইকে সামনাসামনি? হ্যাঁ, আমি বাংলাদেশে থাকি অথচ তোমরা আমার আগে দেখে বাহ ফেলছো বাহ। প্রথমবারের মতো, আর আমি দেখতে পারিনি এটা। হ্যাঁ, আমরা তুফানের সময়, হ্যাঁ হ্যাঁ। আসলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো স্বাভাবিক, একটা আলাদাই আনন্দ। হ্যাঁ, প্রথমবারের মতো যখন দেখলাম, সিরিয়াসলি আমি সত্যি কথা বলবো, কেমন লাগছে সত্যি কথা বলতে, এত বেশি দেখি, হ্যাঁ অবশ্যই। এত বেশি দেখি, দিনে রাতে 24 ঘন্টা শাকিব খান চোখের সামনেই থাকে। তো তো আমার কাছে না কেমন জানি হুম হুম মনে হুম। হয় নাই যে আমি আসলে সামনাসামনি দেখতেছি। আমার কাছে কেমন জানি ওই টাইমও ফিল হচ্ছিল যে অনেক অনেক মানুষ ছিল, ক্রাউড ছিল তার চারপাশে, এবং এবং কি অনেক অনেক ক্যামেরা ছিল, আমি সামনে ছিলাম। আমার কাছে মনে হইতেছিল যে এখনো মনে হয় টিভিতেই দেখতেছি, কেমন জানি মানে, হ্যাঁ, আচ্ছা। টেলিভিশনে বোধহয় দেখতেছি বা ইউটিউবে দেখতেছি, একটা সংবাদ সম্মেলন হচ্ছে বা একটা প্রেস মিট হচ্ছে, সেখানেই দেখতেছি, মানে ওইরকম সেইখানে, লাগলো আর কি। হ্যাঁ। তবে যেটা আমি খেয়াল করলাম যে শাকিব খান সামনাসামনি আরো অনেক বেশি গ্ল্যামারাস, আরো অনেক বেশি সুন্দর। সেটা আমরা মানে অন স্ক্রিনে যেটা দেখি, অনেক সময় হয়তো মেকআপটা একটু একভাবে করে, তার থেকেও বেশি, হ্যাঁ, তার থেকেও বেশি, হ্যাঁ। কারণ তার ন্যাচারালি, থেকেও বেশি গ্ল্যামারাস ন্যাচারালি আর শাকিব খান মানে। সুন্দর। অনেক হিরো আছে বা অনেক হিরোইন আছে, তাদের মেকআপ ছাড়া হুম। ভাল লাগে না, বাট শাকিব খান যেটা সামনাসামনি দেখলাম যে আসলেই সুন্দর। তার আসলে কি বলবো, ন্যাচারাল একটা বিউটি আছে তার মধ্যে। আর এক্সপিরিয়েন্স, বেশ। এই হচ্ছে এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। তারপর আমরা সিনেমাটা দেখলাম। শাকিব ভাইয়ের যেই রুমে, যেই হলে সিনেমাটা দেখছে, সেখানেই যেতে পারতাম, তার সাথে তার পাশে বসে সিনেমা দেখারও সুযোগ ছিল। কিন্তু সমস্যাটা হয়েছে যে আমার হাতে দুইটা আচ্ছা। টিকিট ছিল, একটা আমার, একটা হচ্ছে হুম আমার সাথে একটা ছেলে গেছিল। হুম। আর তোমার সঙ্গে আরেকজন হ্যাঁ, গেছিল? ওই ছেলেটা, হ্যাঁ। ওই ছেলেটার হাতে আমি টিকিটটা দিতে পারি নাই। আমার হাতে দুইটা অনলাইন কপি ছিল, এই কারণে কিন্তু আমি আসলে টিকিট বের করে ওরে দিতে পারিনি, আমার কাছেই ছিল। তারপর হচ্ছে ওরে বলছি যে তুমি, রাতুল, তুমি হচ্ছে ক্যামেরাটা নিয়ে শাকিব খানের একটু ভিডিও টিডিও করো, আর আমি এই পাশে পরিচালক, প্রযোজক এদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি, কন্টেন্ট ক্রিয়েটর এদের সাথে একটু কথা বলি। হুম 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 এই করতে যাইয়া হয়েছে কি যে হুম আমি ভিতরে প্রবেশ করছি আর ও বাইরে প্রেস মিটে রয়ে গেছে। সো প্রেস মিট থেকে ও যখন ভিতরে আসার চেষ্টা করছে, ও হুম পারে নাই। ওদিক দিয়ে শাকিব খান হলে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, হুম। তখন আমি কি করব? তখন যদি আমি শাকিব খানের পেছনে পেছনে চলে যাই, ওই লোকটা যদি আমি সামলাইতে না না পারি, তাহলে ওই ছেলেটা সিনেমাটা না দেখে 3টা ঘন্টা বইসা থাকতে হয় ওর। সো আমি আর ওইখানে ঢুকি নাই। বইসা বসে থাকতো। আমি ভাবছি যে না, আমি যারে আচ্ছা, এত বুঝতে দূরে নিয়ে পেরেছি। আসলাম এই ছেলেটারে, এই ছেলেটা যেন সিনেমাটা দেখতে পারে, মানে আমার সাথে বইসা যেন দেখতে পারে। ব্যাস এটাই বলবো। এবং প্রতিবারে যা বলি, অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।